আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করতে যাচ্ছি বিশেষ করে এই সংস্কার নিয়ে এবং সংস্কার পরবর্তী যে ভুলগুলো হয়েছিল তা নিয়ে। আর তারপর যদি একটু সময় পাই তাহলে আলোচনা করব আমাদের ইলিয়াস ভাইয়ের যেই আম গালাগাল করা এবং আসলেই কেন করেছিলেন এইসব ব্যাপারগুলো নিয়ে একটু টুকটাক কথা বলবো। আচ্ছা, সংস্কার আসলে এই জিনিসটা এখন একটা বিরক্তিকর শব্দে পরিণত হয়েছে, কারণ সংস্কার যা হওয়া উচিত ছিল বাংলাদেশে তার তো কিছুই হয় নাই। শুধু সংস্কার সংস্কার করে পুরো সময়ক্ষেপণের মাধ্যমে পুরো জুলাই বিপ্লবটাকে ধ্বংস করা হয়েছে। এটা যে টোটালি আমি বলবো যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের রেসপেক্টেড ইউনূস স্যারের ভুল ছিল তা বলবো না, উনার ভুল ছিল। আসলে উনি তো, উনার ব্যাকগ্রাউন্ড তো আসলে রাজনীতিক না। উনাকে যে তার যে উপদেষ্টারা ছিল তারাই তাকে ভুল বুঝাইছে। আর এই উপদেষ্টাগুলো তো আসলে নির্বাচনের সময় আমরা বিশাল ভুল করে ফেলছি। এত বড় একটা বিপ্লবকে যেই জাতি চিনতে না পারে সেই জাতির ভাগ্যে এরকমই হয়। আর বাঙালি জাতি এতই নিকৃষ্ট জাতি যে আমরা আমরা ওই যে হুজুগে বাঙালি বলে একদম ওই রকমই আমরা। আমরা এত বড় একটা জুলাই বিপ্লব, আমরা এত রক্তের উপর দাঁড়াইছে এইটাকে আমরা খুব সাধারণভাবে নিছি এবং আমরা আহ এই এত বড় ভুল করছি যে ভুলের মাসুল আমাদের আসলে এখন না, আমাদের এটা বয়ে বেড়াইতে হবে আরো অনেক অনেক যুগ যুগ ধরে। তা না হলে এরকম হবে কেন? এরকম আমরা হাজার বছর শ্রেষ্ঠ সন্তানদের মতো যা এই জুলাই থেকে উঠে আসা হাদি, শহীদ হাদির মতো এরকম লোককে তার রিপ্লেসমেন্ট কি হবে? হবে না। এটা যত মানুষই বলুক, তার ক্যারেক্টার, তার তার দূরদর্শিতা, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এরকম লোক আল্লাহ তাআলা শত শত বছর পরে একজন করে পাঠায়। কিন্তু আমরা ওই যে সেই ভুলই আবার বারবার করি এবং এই জন্য আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারায় ফেলতে হয়। আমাদের যখন জুলাই বিপ্লবের পর যখন যখন আমাদের উপদেষ্টা নির্বাচনের সময় হইল, তখন কি হইলো আমরা শুনলাম। আমি অত্যন্ত শ্রদ্ধাভাবেই আমি তাদের নাম উচ্চারণ করছি। আমাদের আমাদের যে জুলাইয়ের পিনাকি ভট্টাচার্য আছেন, তারপরে আমাদের ইলিয়াস হোসাইন আছেন। তারা কিন্তু দেশে আসেন নাই। তারা কি বললো? না, আমরা আসতে চাই না, আমরা আমরা আমাদের আমরা আসবো না। কেন আসেন নাই ওনারা? আপনাদের দরকার ছিল তখন এসেই হালটা ধরা। হাল যদি না ধরতে পারেন, আপনারা বাইরে বসে হাজার হাজার বক্তৃতা দিলে তো লাভ নাই। মানুষ তো আপনাদের উপর ওই সময়টা আপনাদের যে কি পরিমাণ দরকার ছিল এখন আসলে মানুষ বুঝতে না পারলে আর তারে বইলা লাভ নাই। ওই যে বললাম না, মানুষের শুনেন, হাজার মানুষ ব্যাকুল যদি মরে যায়, তার ওই একজন বিচক্ষণ মানুষের সমকক্ষ কখনোই হয় না। আল্লাহ তাআলা বিচক্ষণদের অনেক বেশি পছন্দ করেন। এই হলো মূল কথা। তারপর আপনার যেমন ধরেন ওই সময়টায় আমাদের প্রফেসর ইউনূসের সবাই বলে তার দরকার ছিল। অবশ্যই তার দরকার ছিল। তাকে দরকার ছিল কি করার? প্রধান উপদেষ্টা না, তাকে দরকার ছিল ওই চুপু হারামজাদার রিপ্লেস করা। আর প্রধান উপদেষ্টা হওয়ার দরকার ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মাহমুদুর রহমান স্যারের। আর তার সাথে যদি থাকতো আপনার আমাদের পিনাকি ভট্টাচার্য যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকতেন, ইলিয়াস হোসাইন স্যার যদি আপনার ইয়াতে থাকতেন, কি বলে, আইন উপদেষ্টা হিসাবে থাকতেন, অথবা ইলিয়াস হোসাইন আইন উপদেষ্টা, ওনাকে যদি সংস্কৃতি, যেটা এখন ওই যে ফারুক একটা কুকুর আছে, ফারুকিরে রাখছে, ওইটাতে যদি রাখতো ওনাকে, আর আপনার আইন উপদেষ্টা হিসাবে যদি আপনি ব্যারিস্টার ফুয়াদকে রাখতেন। হ্যাঁ, তারপর আপনার এরকম বিশেষ বিশেষ জায়গাগুলোতে এদেরকে রাখা দরকার ছিল এবং তাদের সহকারী হিসেবে রাখা দরকার ছিল জুলাই উপদেষ্টার। জুলাইয়ের যারা আপনার লোকজন, যারা ছাত্ররা যারা আছে, এদের থেকে বেছে বেছে অনেকদের তাদের সহকারী রাখা দরকার ছিল। তাহলে হতো কি, আপনার তাদের পাশাপাশি অনেকগুলো প্লেসে তাদেরকে রিপ্লেস করা যেত এবং সুন্দরভাবে সাজানো যেত এবং তাদেরকে আপনার ওয়াচডগ হিসেবে রাখা যেত, যেন যেন যেখান থেকে হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনা চলে গেলে কি হবে, তার যেভাবে প্রত্যেকটা সেক্টরে যেভাবে সাজায় গেছে ওগুলোতে এখন সেখানে বসে আছে এবং ওগুলো আপনার ওখানে থেকেই তারা এই বদমাইশি কাজকর্ম করতেছে। আপনি দেখেন, নেচার বলে একটা কথা আছে, নেচারের আপনি যদি তার কথা না শুনেন, আপনার শুনতে হবে। আপনার কিছু কিছু জিনিস থাকে, যেমন ম্যাথমেটিক্স আপনার সূত্র যদি আপনি ভুল করেন, আপনি সারা দিন আপনি যত কিছু করেন না কেন, আপনি রাইট আনসার পাবেন না, কখনোই পাবেন না, কারণ আপনি ম্যাথমেটিক্সের সূত্রতে আপনি ভুল করতেছেন। সো ওরকমই আপনি ওই সময় ঠিক মতো বসান নিয়ে আপনি এখন রাজপথে হাজার রক্ত দিলেও কি হবে? তার ভুল ওই এক ভুল যেটা হয়ে যায় সেটা ভুলই। এখন
আপনার আমাদের যেহেতু যাই হোক আপনার ভুল করে ফেলছি, এখন আর বকবক করে লাভ নেই, এখন আমাদের শুধরাইতে হবে কিভাবে? আপনার অনেক স্ট্রং ভাবে আবার আমাদের ওই জায়গাগুলোকে রিপ্লেস করতে হবে কিভাবে? আপনি আপনার হিস্ট্রি পড়তে হবে, হিস্ট্রি আসলে কি। প্রত্যেকটা বিপ্লবের পর যে হিস্ট্রি, যেখানে হিস্ট্রি দেখেন আপনি, আপনি ফরাসি বিপ্লব বলেন, তারপর আপনার কি বলে, আহ, যত আপনার হিস্ট্রি আছে, হিস্ট্রি ছাড়া দেখেন, আপনি হিস্ট্রি ছাড়া কোনো কিছুই ঠিক হবে না। আপনি হিস্ট্রি অনেক পড়তে হবে, হিস্ট্রি পড়লে কি হবে, আপনি জানবেন যে কোনটার সিনারিও কি। ঠিক আছে, যেমন ধরেন আপনি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে অনেক হিস্ট্রি পড়ানো হয়, ইনসিডেন্ট পড়ানো হয়, কেন পড়ানো হয়? যেন আমরা ওগুলো থেকে শিক্ষা নিয়ে যেন আবার নতুন করে যেন কোনো, যতটা সম্ভব আপনার কম দুর্ঘটনা ঘটে, তার জন্যই। যেমন আর ডাক্তারদেরকে আপনার পূর্ববর্তী সিনারিও পড়ানো হয়, মেডিকেল হিস্ট্রি পড়ানো হয়, মেডিকেল হিস্ট্রি কেন পড়ানো হয়? কারণ যেন আপনি ভুল কম করেন। ঠিক তেমনি আপনি এত বড় বিপ্লবকে আপনারা চিনতে পারেননি, সেই বিপ্লবকে ভুল করার ফলে কি হয়েছে এখন, দেখেন আপনার কত ত্যাগ আমাদের দিতে হচ্ছে। আমাদের এরকম হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান হাদির মতো লোকদের আমাদের হারাইতে হয়েছে। এটা রিপ্লেসমেন্ট কি আর হবে? হবে না। তাই আমি বলবো, মাথা ঠান্ডা করে পথ চলতে হবে, মাথা ঠান্ডা করে। হ্যাঁ, এখনো সময় আছে, ভালো ভালো জায়গা ওইভাবে বসাইতে হবে, বসার সময়, অনেক সময় নিয়ে এটা করতে হবে। যেমন আমাদের ইলিয়াস ভাই গালাগালি করছে, আসলে গালাগালি করছে কি শুধু শুধু আমাদেরই তো রক্ত টকবক করে, এরকম ভুল ডিসিশন নিয়ে কি পরিমাণ ধ্বংস করা হয়েছে দেশটাকে। এই জন্য হয়তো গালাগাল করছে, বাট হ্যাঁ, তার হয়তো অতটা গালাগালি করা ঠিক হয় নাই। প্রধান উপদেষ্টাকে ওইভাবে গালাগাল না করলেও হইতো। তারপর আমি বলবো, গালাগালি করছে, ওইটা যে আমাদের হাদিবের কথা আছে না, গালাগালিটা অনেক সময় এটাই হচ্ছে আপনার মজলুমের একটা বাক্য প্রতিরোধ। তো যাই হোক, এখন আসলে আর আমরা ওইভাবে একটু চেষ্টা করি যেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কিভাবে এগোনো যায়। কারণ যারা যারা আপনার বসে আছে, তারা কিন্তু কঠিনভাবে ছক আঁকছে এবং সেইভাবে আগাচ্ছে। তা আমাদেরও উচিত ওইভাবে হুটহাট করে ওই রাস্তায় নেমে না গিয়ে, আমাদের ইন্টেলেকচুয়াল মানুষ অল্প দিয়ে আপনার দল গোছানো, যেইভাবেই হোক গুছিয়ে তারপর মাঠ পর্যায়ে থেকে সুন্দরভাবে এমনভাবে করা যেন আর মানুষের রক্ত দিতে না হয়। রক্ত দিতে হবে কেন, এখন গুছিয়ে দরকার ওইভাবে এগোনো যেন, তাহলে আমাদের দেশ আগাবে। আদারওয়াইজ করলে ওই যে আপনারা বসে, আপনারা আপনারা যখন সুযোগ থাকবে তখন আপনারা ক্ষমতা নিবেন না, তাহলে শুধু শুধু বলে বলে লাভ নেই। আমাদের এমন ভাবে করতে হবে, ওই মাঠ আমাদের গুছাইতে হবে, গুছিয়ে তারপর চলতে হবে। গুছাই আপনি যখন ক্ষমতা যাবেন, তখন আপনার কাছে পাওয়ার যখন থাকবে, তখন আপনি এইভাবে ওই যে ওই আগের ক্ষমতায় বসিয়ে যাওয়া যে সমস্ত নিকৃষ্ট লোকগুলো আছে, ওগুলারে তখন আপনি চিনে চিনে আস্তে আস্তে উঠাইতে পারবেন। এবং তাদেরকে যখন উপড়ে ফেলবেন, তখন উপড়ে ফেলবে ভালো লোকদেরকে ওইখানে রিপ্লেস করবেন। তাহলে দেখবেন যে আস্তে আস্তে সব শয়তানিগুলা দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে গুছায় এবং দেশ রাইট ট্র্যাকে আসবে। তো আমি এটাই আসলে আমার আপাতত কথা। আর আমার খুব ইচ্ছা যে আমি আমার জানমাল দিয়ে আমার ইনকলাব মঞ্চের সাথে আর কি একীভূত হয়ে কাজ করার। তো আল্লাহ যদি সুযোগ দেয়, আমার অনেক ইচ্ছা আছে। আমি আমার জানমাল দিয়ে, আমার খুব দুর্ভাগ্য যে আমি হাদি ভাইয়ের সাথে থাকতে পারিনি। জীবনের আসলে তো আমরা বাহিরে যারা থাকি, তারা জীবনের তাগিদে আসলে অনেক কিছু চাইলে করা যায় না, বাট আমার অনেক ইচ্ছা ইনকলাব মঞ্চের সাথে থাকা। তো আমি চাইবো যদি কোনোভাবে সুযোগ হয় তাদের সাথে একত্রিত হয়ে কাজ করার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। যাক, আমার জন্য দোয়া করবেন সবাইকে। আবার আমি সালাম জানাচ্ছি। সালাম জানিয়ে আমার আজকের কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।